এই নীরবতা, এই দীর্ঘশ্বাস, এটা কি শুধু পরিসংখ্যানের কোনো সংখ্যা, নাকি এটা ১৭ কোটি মানুষের প্রতিদিনের টিকে থাকার যুদ্ধ? জানুয়ারি ২০২৬। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৮% আর খাদ্য মূল্যস্ফীতি ৮.২৯%। এই সংখ্যাগুলো শুনতে শুধুই পরিসংখ্যান মনে হওয়া হলেও এটা আসলে মূল্যস্ফীতি মানে শুধু দাম বাড়া নয়, এটা হচ্ছে আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। একটা উদাহরণ দিন, ২০২০ সালে ১০০ টাকায় যে পরিমাণ ভর্তা ভাত কেনা যেত, ২০২৬ সালে সেটা কিনতে আপনার খরচ হচ্ছে প্রায় ১৫০-১৬০ টাকা। অথচ আপনার বেতন বা আয় বেড়েছে মাত্র ১০-১৫%। এই ফাঁকটাই আপনাকে ধীরে ধীরে গরিব করে দিচ্ছে। বিবিএস বলছে, জানুয়ারিতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.০৮%, যা মূল্যস্ফীতির চেয়ে কম। টানা ৪৮ মাস ধরে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির পেছনে পড়ে আছে। অধিকাংশ মানুষ মনে করেন বাজারে টাকা বেশি থাকলেই দাম বাড়ে। আসুন কারণগুলো খুলে বলি। প্রথম কারণ, জ্বালানি খরচের প্রভাব। দ্বিতীয় কারণ, টাকার দরপতন, ডলারের প্রভাব। তৃতীয় কারণ, খাদ্য মূল্যস্ফীতি, সবচেয়ে নির্মম সত্য। একজন দরিদ্র মানুষের আয়ের 60%-এর বেশি খরচ হয় খাবারে। দাম বাড়লেই তাদের পাতে খাবার কমে। এর পেছনে কারণগুলো হল উৎপাদন খরচ, সার, বীজ, কীটনাশকের দাম বেড়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন, বন্যা ও খরায় ফসল নষ্ট হওয়া, সিন্ডিকেট, বিশেষ করে পেঁয়াজ, আলু, তেলের বাজারে মজুতদারি ও কারসাজি, সংরক্ষণের অভাব। আধুনিক গুদামের অভাবে প্রচুর ফসল নষ্ট হয়, যা সরবরাহ কমিয়ে দাম বাড়ায়। চতুর্থ কারণ, চাহিদা ও উৎপাদনের ভারসাম্যহীনতা, ডিমান্ড পুল। পঞ্চম কারণ, রাজনৈতিক অস্থিরতা ও কাঠামোগত দুর্বলতা। এখন আসুন সরকারের দিকে না তাকিয়েও আমরা নিজেরা কি করতে পারি। প্রথমে বাজেট করুন। প্রতিটি টাকার হিসাব রাখুন। খরচের 30%, খাবারে 20%, সঞ্চয়ে 30%, অন্যান্য। দ্বিতীয় টিপ, স্থানীয় ও মৌসুমি খাবার খান। মৌসুমি শাকসবজি ও ফলমূল দামে কম এবং পুষ্টিতে বেশি। তৃতীয় টিপ, পাইকারি কেনাকাটা করুন। চাল, ডাল, তেল, মশলা মাসের শুরুতে পাইকারি বাজার থেকে কিনুন। চতুর্থ টিপ, সরকারি উদ্যোগ কাজে লাগান। টিসিবির ফেয়ার প্রাইস কার্ড থাকলে তা ব্যবহার করুন। পঞ্চম টিপ, অপ্রয়োজনীয় খরচ কাটছাঁট করুন। খাবার বাইরে থেকে না এনে বাড়িতে রান্না করুন। ষষ্ঠ টিপ, অতিরিক্ত আয়ের উৎস খুঁজুন। ফ্রিল্যান্সিং, অনলাইন, টিউশনি, হোমমেড খাবার বিক্রি। সপ্তম টিপ, সঞ্চয়কে সুরক্ষিত করুন। টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখুন, মূল্যস্ফীতি সুরক্ষিত সঞ্চয়পত্র বা সোনার মতো নিরাপদ বিনিয়োগে রাখুন। কিন্তু ব্যক্তিগত প্রচেষ্টায় শেষ রক্ষা হবে না, প্রয়োজন কঠোর ও কার্যকর নীতি। প্রথম নীতি, কঠোর মুদ্রানীতি। বাংলাদেশ ব্যাংককে নীতি সুদ হার নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় নীতি, রিজার্ভ শক্তিশালী করা। রপ্তানি বৈচিত্র্য আনতে হবে, রেমিটেন্স বাড়াতে ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা। তৃতীয় নীতি, বাজার সংস্কার ও সিন্ডিকেট ভাঙা। শক্তিশালী প্রতিযোগিতা কমিশন গঠন করে মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। চতুর্থ নীতি, সামাজিক সুরক্ষা বলয়। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা, ভর্তুকি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে হবে। পঞ্চম নীতি, কাঠামোগত সংস্কার। কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক গুদাম, জলবায়ু সহনশীল ফসল, আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক সংস্কার বাস্তবায়ন করতে পারলে ২০২৭ সালের মধ্যে মূল্যস্ফীতি ৬ নামিয়ে আনা সম্ভব। আইএমএফ জানিয়েছে, বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ছে, মূল্যস্ফীতি কমছে। ২০২৬ সালে বিশ্ব মূল্যস্ফীতি 3.8% হতে পারে। মূল্যস্ফীতি শুধু একটি গ্রাফ বা অর্থনীতির টার্ম নয়, এটা আপনার, আমার
আমাদের সবার জীবনের গল্প। প্রশ্নটা হচ্ছে, আমরা কি শুধু ভুল নীতির মূল্য দিয়ে যাব, নাকি সচেতন হয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের ভবিষ্যৎ বদলে দেব? কারণ এই সংকট একার নয়, এটা সবার।